সেই দিনগুলো আর ফিরে আসবে না নামি। বাবা আর ফিরবে না বাবা, মা। অশ্রুতে ভরে গেল নামির চোখও। যত্ন করে সুহাসের মাথাটা বুকে জড়িয়ে নিল, পিঠে হাত বুলিয়ে দিয়ে বলল, কে বলেছে ফিরবে না সুহাস? আমরা যা হারাই সবই ফিরে পাই। হয়তো ফিরে পাওয়াতে একটু পার্থক্য থাকে। এটা যে প্রকৃতিরই নিয়ম, আমাদের মেনে নিতেই হবে। কান্নার বেগ কমে সুহাসের, ধীরে ধীরে শান্ত হয়। নামিকে ছেড়ে একটু সরে বসে, চোখ তুলে তাকায়। নামি ফের ওর চোখের জল মুছে দেয়, অ্যালবামের ছবির দিকে ইশারা করে বলে, সুরিত কি তার বাবার সঙ্গে এমন একটা ছবি তুলবে না? সুরিদের মা কি এমনই একটি অ্যালবাম গিফট পাবে না তার বাবার কাছে? সুহাসের চোখ বেয়ে আবার অশ্রু ঝরে। ওর অসহায় মুখায়বব দেখে নামিও কেঁদে ফেলে। সুহাসের মাথাটা বুকে চেপে ধরে বলে, এত ভেঙে পড়ছো কেন সুহাস? আমি আছি তো তোমার পাশে। তোমার সব দুঃখের ভাগিদার হতে চাই আমি। আমার সঙ্গে দূরত্ব ঘুচাও তুমি প্লিজ। এভাবে কিচ্ছু ঠিক হবে না, কিচ্ছু না। নিজেকে আর গুমড়ে মেরো না তুমি। যারা চলে গেছে তাদের জন্য নিজেকে এভাবে ভেঙে দিলে যারা রয়ে গেছে তাদের কি হবে? আমার কি হবে সুহাস? আমাদের সুরিদের কি হবে? থমথমে কণ্ঠে সুহাস জবাব দিল, তুমি তো শক্তিশালী নারী নামি, তোমার কিচ্ছু হবে না। তুমি ঠিক সামলে নিবে শুরু থেকে। তুমি কি এই সুহাসকে পরোয়া করো? সব যন্ত্রণার ঊর্ধ্বে কি একরাশ অভিমান ছিল সুহাসের এই কথাটিতে। নামির কান্না গাঢ় হলো, ছেড়ে দিল সুহাসকে। কিঞ্চিত সরে গিয়ে মুখোমুখি বসে বলল, এই পৃথিবী আর চারপাশের মানুষগুলো আমাকে শক্ত হতে বাধ্য করেছে সুহাস। তাই বলে কি এই যে আমার কারো ভালোবাসা পাওয়ার মন নেই, অধিকার নেই? আমার পাশে কাউকে প্রয়োজন নেই? আমি তোমাকে ভালোবাসি সুহাস। সব রাগ অভিমান দম্ভ শেষে এই সত্যিটা তো অস্বীকার করতে পারি না আমি। পূর্ণ দৃষ্টিতে তাকালো সুহাস। নামির কান্নায় যেন ওর সদ্বিদ ফিরল। হাত বাড়িয়ে মুছে দিল নামির গাল বেয়ে পড়া অশ্রু জল। নিমিষেই ওর হাতটা নিজের গালে শক্ত করে চেপে ধরল নামি। বলল, চোখের পানি মোছার দায়িত্ব নিলেই খুশি আমি। কান্নার মাঝেও হেসে ওঠে সুহাস। আলগোছে কাছে টেনে নেয় নামিকে, বুকে জড়িয়ে রাখে দীর্ঘক্ষণ। ওদের অশান্ত দুটি হৃদয় যখন শান্ত হয়ে আসে তখন বলে, এই ঘরে শিফট হয়ে যাবো না আমি। এখানে আলাদা একটা শান্তি পাই আমি। এই ঘরটা আমায় ভীষণ টানে, ভীষণ। মাথা তুলে নামি বলে, কালই চলে আসবো। সুরিদ বড় হলে ও ঘরটা ওর জন্য সাজিয়ে গুছিয়ে দেবো। সাধারণ একটি ভবিষ্যৎ প্ল্যান করে ফেললো ওরা। দুজন মিলে অনেকটা সময় কাটালো। এরপর অ্যালবাম রেখে দিল যথাস্থানে। নামি দেখলো এ ঘরটা সুহাস নিজের মতোই গুছিয়ে নিয়েছে। ভেবেছিল ও ঘরে ফিরে যাবে, কিন্তু সুহাস ফেরার নাম নিল না, বরং কাছে এসে গাড়ে চাউনিতে বলল, সুরিদ ঘুমাচ্ছে তো, বড় হওয়ার আগে ওঠার সম্ভাবনা নেই। দেয়াল ঘড়িতে তাকালো নামি। ফজরে রক্ত হতে আরো 1.5 ঘন্টা। ছেলের অভ্যাস ভালো। এখন রাতে একবার জাগে, 12টা 1টা, এরপর জাগে ভোরবেলা। তাই সে মাথা নেড়ে বোঝালো, হ্যাঁ ঘুমোচ্ছে, ওঠার সম্ভাবনা নেই। লম্বা চওড়া দেহের সুহাস তখন চট করে মাথা নিচু করে জিজ্ঞেস করলো, শেষ তারাটাই প্রথমকে গিফট করা যায় না? সহসা শিউরে উঠল নামি। বুকের ভিতর কি যেন একটা কামড়ে ধরলো তীব্রভাবে। এক পলক তাকিয়ে চোখ সরিয়ে নিল লজ্জা ভরে। এ আবার কেমন আহ্বান! অবশ্য নির্লজ্জতা ছেড়েছে। আগে তো চিল্লাচিল্লি করে ডাকতো, কাছে আসো, তোমাকে প্রয়োজন। সেই নির্লজ্জতা ছাড়বে নাই বা কেন? আগে শুধু ছেলে ছিল, এখন এক ছেলের বাপ। ভেবেই মনে মনে হাসলো নামি। সুহাসের মুখশ্রী পরে নিয়ে ওয়াশরুমে গিয়ে চোখে মুখে জল ছিটিয়ে এলো। এরপর ইশারা করলো তাকেও মুখ ধুয়ে আসতে। কান্নাকাটি করে একাকার মুখটা। নামি ফ্রেশ হতে গেলে সে গিয়ে জানালা দরজা বন্ধ করে লাইট অফ করে ড্রিম লাইট অন করে দিল। অনেকগুলো মাস, 1 বছর পেরিয়ে 2 বছরের কাছাকাছি সময় ওরা দুজন আলাদা ছিল। কত দূরত্ব, মান অভিমান শেষে এই কাছে আসা, ধরা দেওয়া। হিসেব আছে। হিসেবটা থাকুক বা না থাকুক, বোঝাপড়া হয়ে গেল বেশ। এই অধৈর্যতা কি বেপরোয়াভাবে তৃষ্ণা নিবারণ। বিয়ের দীর্ঘদিন পর যখন সম্পর্ক পূর্ণতা পায়, প্রথম ঘনিষ্ঠ একটা রাত আসে ওদের। সেই রাতের যেন পুনরাবৃত্তি ঘটল আজ। একই অনুভূতি, একই উন্মাদনা, তীব্র সুখ আর অদ্ভুত যন্ত্রণার টালমাটাল মন, শরীর উভয়ই। কত আদর যত্ন মিশিয়ে আজ নামির শরীরে আদর করে দিল সুহাস। সুখাশ্রুতে চোখের কার্নিশ ভিজে উঠল নামির। ওর কান্না টের পেয়ে মাথা তুলে সারা মুখে চুমুতে চুমুতে ভরিয়ে তুলল সুহাস। ভারী নিঃশ্বাস ছেড়ে কপালে কপাল মিলিয়ে গভীর স্বরে বলল, সুহাসিনী, ভালোবাসি। উত্তর দিল না নামি, শুধু শরীরের উপরে থাকা ভারীকে শরীরটা ধোয়াতে শক্ত করে জড়িয়ে ধরলো। সুহাস উত্তরটা বুঝে নিল, অতঃপর ডুবে রইল ভদ্র করে নিস্তব্ধ রাতের প্রেম তরঙ্গে। কিছু মাস পর নামি আর সুহাসের পরিপূর্ণ একটি সংসার গড়ে উঠেছে ইতিমধ্যেই। সুহাস ঢাকা থেকে তার শহরে ট্রান্সফারের আবেদন করেছে। নামি স্বামী শ্বশুরের প্রাইভেট হসপিটালে জয়েন করেছে। স্বামী স্ত্রী মিলে সংসারের দায়িত্ব, হসপিটালের দায়িত্ব সুন্দর করেই সামলে যাচ্ছে। আজ ছুটির দিন, তাই ওরা শরীরকে নিয়ে বেড়াতে যাচ্ছে সিমরানের শ্বশুর বাড়ি। সৌদ এখন চট্টগ্রামে। তাই বেচারি সিনুর মন খারাপ। এই মন খারাপ অবশ্য খুব বেশি দিন থাকবে না।
কারণ সৌদ বলেছে তার ফাইনাল পরীক্ষা হতে হতে সে ট্রান্সফার নিয়ে এখানে চলে আসবে। নয়তো তাকে ওখানে নিয়ে যাবে। নামিরা চৌধুরী বাড়িতে পৌঁছাতে সুহাসের একটি ফোন কল এলো। জানতে পারলো ঘন্টাখানেক আগে ফারার ডেলিভারি হয়েছে, মা এবং সন্তান তিনজনই সুস্থ। তারা সবাই মিলে যেন খুব তাড়াতাড়ি ঢাকা চলে আসে। আইয়াস ফারার জোর নিমন্ত্রণ। ছুটি শেষে একটি অঘটন ঘটিয়েছে অর্পণ স্যার। সাপ্তাহিক ছুটিতে মজার মজার রেসিপি তৈরি করে নিধি আজও করছিল। অতিথি মেয়েটা মোটেই রান্না বান্নায় পটু ছিল না। বিয়ের পর শাশুড়ি আর স্বামীর কাছে শিখেছে, আর এখন তো তাদের থেকে বেশি দক্ষ হয়ে গেছে সে। তার হাতে রান্না ছাড়া পেটে খিদে মেটে না অর্পণ স্যারের, আর না ভরে মন। বরের এই পছন্দ ভালো লাগাকে গুরুত্ব দিয়ে ছুটির দিনের আয়োজনগুলো বেশ অন্যরকম ভাবেই করে সে। আজও তার ব্যতিক্রম হয়নি। শাশুড়ি মা গিয়েছেন গ্রামের বাড়ি। আজ বাসায় মোটে 3 জন, তারা স্বামী স্ত্রী আর তার সন্তান অনিরূপ। নিধি একা একাই সব রান্না করছিল। অর্পণ স্যার এসে টুকটাক হেল্প করে। সব কাজ শেষ প্রায়, শুধু সালাদ তৈরি করা বাকি। তাই নিধি বলে, স্যার আপনি সালাদ তৈরি করে ফেলুন, আমি ঝটপট অনেককে গোসল করে খাইয়ে দিই। লেট হয়ে গেলে ছেলেটা না খেয়ে ঘুমিয়ে পড়বে। মাথা ধুলায় অর্পণ গুনগুনিয়ে গান করতে করতে এগিয়ে যায় ফ্রিজের দিকে। নিধি প্রায় দৌড়ে রান্নাঘর থেকে বেরিয়ে যেতে উদ্যত হয়েও থেমে যায়। অর্পণের পানে তাকায় সূক্ষ্ম দৃষ্টিতে। ওর থেমে যাওয়ার পিছু ঘুরে অর্পণ স্যার নিমেষে ব্রু নাচিয়ে নিধি শুধায়, খুব মুডে আছেন মনে হচ্ছে, কাহিনী কি? রহস্যময় হাসি দেয় অর্পণ। নিধির বুক ধক করে ওঠে হাসি দেখে। ব্রুকুসকে ফের প্রশ্ন করে, কি চলছে মানে? চশমার আড়ালে থাকা অর্পণের চোখ দুটোয় আনন্দের ছোটাছুটি করে। মুখে অমায়িক হাসিতে জবাব দেয়। অর্পণ বলল, ঠিক তোমার মনে যা চলছে তাই। মুখ হা হয়ে যায় নিধির। তার মনে কি চলছে উনি টের পেল কি করে? পরক্ষণই আবার মস্তিষ্কে তারা এসে হানা দেয়। সে মুখ ভেঙে সরে পড়ে তড়িৎ। অর্পণ স্যারের হাসি বিস্তৃত হয়। লম্বা একটি নিঃশ্বাস ছেড়ে বিড়বিড় করে বলে, অর্পণ বলল, আমি যে ঠিক কতটা উদ্বিগ্ন হয়ে আছি নিধি, কখন বলবে তুমি? ধৈর্যরাজ আর বাদ মানছে না। ছেলেকে গোসল করে খাইয়ে ঘুম পাড়াচ্ছিল নিধি। ঘুমিয়ে গেলে অনিরূপকে শুয়ে দিয়ে বুকে মৃদু থাপ্পড় দিয়েছিল। হঠাৎ অর্পণ স্যারকে স্তম্ভিত মুখে ঘরে ঢুকতে দেখে। ডান হাতের বুড়ো আঙুলটা চেপে ধরা। নিমিষেই চোখের পাতায় ধরা দেয় স্যারের আঙুলের ফাঁক বেয়ে টলটলে রক্তের ধারা। যে দৃশ্যে চমকে যায় সে। হতভম্ব হয়ে উঠে আসে। আতঙ্কিত কণ্ঠে প্রশ্ন করে, হাত কেটে গেছে? কতটুকু কাটলো? উফ, আপনাকে বলেছিলাম চাকু হাতে তিরিং বিরিং করবেন না। কথাটা বলে ছোটে চিকিৎসা বক্স নিয়ে আসে। অর্পণ চুপচাপ গিয়ে বসে ডিভানে। নিধি খুব মনোযোগ দিয়ে ব্লাড পরিষ্কার করে ওষুধ লাগিয়ে ব্যান্ডেজ করে দেয়। সঙ্গে বোনাস হিসেবে দেয় বকাঝকা, ছুড়ে দেয় অহরহ সন্দিহান বাণী। কি সমস্যা আপনার? এত আনন্দিত কি নিয়ে? 100 বার করে বলেছিলাম বাহাদুরি দেখিয়ে বাম হাতে গিয়ে কাটাকুটি করতে বলেছে। ভদ্র সভ্য শান্ত প্রকৃতির ছেলে অর্পণ। ঠান্ডা মাথার জ্ঞানী গুণী মানুষ। তার বউ বাচ্চার ব্যাপারে ছেলে মানুষই করে ফেলে ভীষণ, যেমন আজ করেছে। নিধির পানে অপলক ভাবে তাকিয়ে মিটি মিটি হাসছে সে। তার কাছে মনে হয় রাগান্বিতা নীতিকে যতটা সুন্দর দেখায়, এত সুন্দর আর কখনো দেখায় না। ও হ্যাঁ, গোসল শেষে ভেজা চুলেও হাড় টাচিং সুন্দরী লাগে। নির্লজ্জের মতো হাসলেন আবার। মন কোন দিকে ছিল আপনার? হাত কিভাবে কাটলেন? ডান হাত, তাও আবার বৃদ্ধাঙ্গুল। ভাবতে পারছেন? আমি কি বাচ্চা ছেলে যে হাত কেটে এসে কান্নাকাটি করে বউয়ের আসলে চোখ মুছবো? তেলে বেগুনে জ্বলে উঠল নিধি। চিকিৎসা বক্স নিয়ে উঠে দাঁড়িয়ে ফোঁস করে বলল, একটুর জন্যই সেলাই দিতে হলো না। আজ আপনার কি হয়েছে? হ্যাঁ, কোন রমণী দেখে মাথা আউলাই গেছে শুনি? বাহাতে বুকের বা পাশে চেপে ধরলো অর্পণ স্যার। শরীর ছেড়ে বসে মুচকি এসে বলল, তোর কি সব যে বলো না, যাও তো শাওয়ার নিয়ে এসো, খেতে পেয়েছে খুব। নিধি আর কিছু বলল না। একা একা তোর ঝগড়া করা যায় না। এই ছেলেটার সাথে তার কখনোই ঝগড়া জমে না। সে ঝগড়া করবে, বকাঝকা করবে, আর এই লোক হাসির বস্তা খুলে বসে থাকবে। তাও আবার যে সে হাসি না, মেটি মেটি মুসকি বদমাইশি হাসি। শাওয়ার নিতে চলে গেল নিধি। ওয়াশরুমে ঢোকার পর আচমকা সে নিজেও হেসে ফেললো। এই পৃথিবীতে পুরুষ মানুষের মতো অসহায় আর কেউ আছে নাকি? দেশের প্রেসিডেন্ট হলেও বউয়ের কাছে নির্লজ্জ বদমাইশ হয়ে থাকতে হয়। বউয়ের চোখ রাঙানো বকাঝকা মুখ বুঝে সহ্য করে হাসি খুশি থাকতে হয়, কারণ বউরা যে হয় হোম মিনিস্টার। পুরো পৃথিবী জয় করা পুরুষরা ঘর জয় করতে বরাবরই অপারগ। এই অসীম ক্ষমতা সৃষ্টিকর্তা শুধু নারীদেরই দিয়েছেন বোধ হয়। কালো নীল মিশ্রণের সতী তাঁতের শাড়ি পরেছে নিধি। খিদে পেয়েছে প্রচন্ড, তাই কোনো প্রকার প্রসাধনী না মেখেই খাবার খেতে চলে গেল। সঙ্গে এলো অর্পণ। নিধির মনে পড়লো স্যারের ডান হাত কেটেছে, তাও আবার ডান হাতের বৃদ্ধা আঙ্গুল। সে খাবার বাড়তেই বলল, খাবেন কি করে এবার? অর্পণ কারো চাউনিতে তাকালো একবার। ভেজা চলে শাড়ি পরেই তো স্নিগ্ধ রমণীর থেকে দৃষ্টি ফেরানো দায়। তাই দৃষ্টি স্থির রেখে চেয়ার টেনে বসতে বলল, আল্লাহ পাক একটা ব্যবস্থা করবেনি। ছোট ছোট চোখে তাকিয়ে বসলো নিধি। প্লেটে খাবার বাড়তে বলল, আমি কাউকে খাইয়ে দিতে পারবো না। আমি কাউকে বলিনি, খাই না দিলে অনাহারে মৃত্যুশয্যায় চলে যাব। চোখ মুখ শক্ত করে তাকালো নিধি। অর্পণ স্মিত হেসে বলল, স্বর্গ থেকে মরতে কেন এলেন দেবী? মনে মনে হাসি পেল। মুখ কঠিন করে নিধি বলল, হয়েছে, এত পাম দিতে হবে না, খাইয়ে দিচ্ছি।
অট্টহাসিতে ফেটে পড়লো অর্পণ। নিধি নিজেও মৃদু হেসে নিজে খাওয়ার পাশাপাশি তাকে খাইয়ে দিল। খাওয়া শেষে অর্পণ যখন উঠতে উদ্যত হলে নিধি বলল, ড্রয়িং রুমে গিয়ে বসুন, কথা আছে আপনার সাথে। অর্পণ যেন ঠিক এই কথাটিরই অপেক্ষায় ছিল। আর অল্প সময় অপেক্ষা মাত্র সে চলে এলো ড্রয়িং রুমে। নিধি তার হাতের কাজ সেরে চলে এলো তরিত। সে আসতে অর্পণ উঠে দাঁড়ালো। লজ্জা করছিল নিধির, তবুও সুসংবাদটা তো জানাতেই হবে। প্রথমবারে সেই মুহূর্তগুলো ঠিকঠাক সংরক্ষণ করতে পারেনি। কত জটিলতা, দ্বিধাদ্বন্দ্ব, মানসিক যন্ত্রণায় গিয়েছে। আজ কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই, আর না আছে মানসিক অশান্তি। সে ভালো আছে, সুখী আছে মানুষটার সঙ্গে। আজ মন খুলে প্রাণ ভরে স্বীকার করতে পারে সম্মুখের এই ভদ্রলোককে সে ভালোবাসে। ভীষণ সেই ভালোবাসার ফলস্বরূপ দ্বিতীয়বার তার গর্ভেই ভদ্রলোকের সন্তান এসেছে। ফার্স্ট বেবির 2 বছর যেতে না যেতে সেকেন্ড বেবি, আর সময় নেয় না নিধি। কয়েকবার এগিয়ে একদম কাছাকাছি চলে আসে। অর্পণ স্যারের বুক ঢিপ ঢিপ করছে, স্পন্দন বেড়ে গেছে নিধিরও। উজ্জ্বল শ্যামবর্ণের লম্বাটে মানুষটার মুখাবব উদ্বিগ্ন ভীষণ। আর পীড়া দেয় না নিধি। তার দুপায়ের উপর নিজের দুপা রেখে একদম সমানে সমান হয়ে দাঁড়ায়। পড়ে যাওয়ার সংখ্যায় আলগোছে তার কোমর জড়িয়ে ধরে অর্পণ স্যার। নিধি প্রসন্ন চিত্তে দুহাত বাড়িয়ে গলা জড়িয়ে ধরে পুরুষটার। মিষ্টি স্বরে কানে কানে বলে, অভিনন্দন অনির আব্বু, আমরা দ্বিতীয়বার বাবা মা হতে যাচ্ছি। আবার সেকেন্ড বেবি ইজ কামিং। বুঝতে পারছিলাম, আমি জাস্ট তোমার মুখ থেকে শুনতে চাচ্ছিলাম, অন্য কোনো রমণী নয়। এই রমণী আর তার গর্ভাশয়ে আসার ছোট্ট অংশটাতেই বিভোর ছিলাম। আবেগ আপ্লুত হয়ে গেল নিধি। অর্পণ স্যার আবেশে কোলে তুলে নিল ওকে, কপালে এঁটে দিল গভীর চুম্বন। এরপর খুশিতে পুরো বাসা জুড়ে ঘুরলো বউকে কোলে তুলে। নিধি এতবার করে বলল নামাতে, সে শুনছিল না। এমত অবস্থায় ফোন বেজে উঠল নিধির। তবুও অর্পণ স্যার ওকে নামালো না। ঘরে গিয়ে ফোন নিয়ে নিধির হাতে দিল, আর সে ওকে সহ গিয়ে বসলো ডিভানে। কে আর করার, বরের কোলে বসে শুনতে হলো বন্ধু আইয়াজের বাবা হওয়ার সুখবর। এদিকে সকাল থেকেই আইয়াজের স্বাভাবিক অবস্থার বেহাল দশা। বাবা মা হওয়া কি মুখের কথা। একজনকে শারীরিক মানসিক উভয় যন্ত্রণা সহ্য করে মা হতে হয়, আরেকজনকে তীব্র মানসিক যন্ত্রণা ভোগ করে হতে হয় বাবা। সে ভয়ঙ্কর গা শিউরে ওঠার সময়টুকুর কথা জীবদ্দশা কখনো ভুলতে পারবে না আয়াজ। ওটির ভেতরে ফারার পাশেই ছিল সে। মানসিকভাবে ফারা ভীত হলেও আয়াজকে বুঝতে দেয়নি। এদিকে ডাক্তার হওয়া সত্ত্বেও বউয়ের সিজার হচ্ছে, দুশ্চিন্তা তার ব্লাড প্রেশার বেড়ে যায়। সাধারণত ডেলিভারির পর বাচ্চার মাকে কিছুক্ষণের জন্য একত্রে করা হয়, ওদের বেলায় হলো উল্টো। একদিকে সিজার হচ্ছে, অপরদিকে ফারাকে ভরসা দিচ্ছে আয়াজ। কিন্তু নিজে যে দুশ্চিন্তা, ভয়ে ঘেমে নেই, একাকার হুঁশ নেই, চোখ মুখ লাল হয়ে যাচ্ছে তাই অবস্থা। হাত পাও থরথর করে কাঁপছে, শুধু জ্ঞান হারানোই বাদ গিয়েছে ওর। ডাক্তার নার্স উভয়ই তার অবস্থা দেখে বিস্মিত। বাচ্চা দুটো নারকেট কেটের সঙ্গে সঙ্গেই আগে বাবার কোলে দিয়েছে। সাদা লাল সংমিশ্রণে ছোট্ট দুটো দেহকে কোলে নিয়ে এসে কি কান্না আয়াজের। সে কান্নার শব্দে বদ্ধ চোখ জোড়া খুলে যায় ফারার। চিত হয়ে শোয়া, নড়চড় করতে পারছে না। দেহের অর্ধেকাংশ অবশ, তাই আর দৃষ্টিতে একবার তাকিয়ে দেখে স্বামী সন্তানকে। নিমিষেই দু চোখ উঠছে, অশ্রু ঝরে তারও। ব্যাস এইটুকু দৃশ্যই, তারপর আবারও চোখ বুজে নেয়। এরপর যখন চোখ খুলে তখন সে কেবিনে শাশুড়ি আর যা এর করে বাচ্চা দুটো কেমন স্বরে কাঁদছে। এই স্বর শুনে ওর বুকের ভেতরে ধুকভুক করে ওঠে। উতলা হয় মন একবার ওদের বুকে জড়িয়ে নেওয়ার জন্য। তক্ষুনি শুনতে পায় শাশুড়ি মায়ের গলা। এরপর শাশুড়ি মা এগিয়ে আসে। ফারা হাত দুটো নাড়ানোর চেষ্টা করে, পারে না। এদিকে শাশুড়ি মা কোনো কিছু না বলে বুকের সামনে জামার চেইন খুলে ফেলে। হতভম্ব ফারা লজ্জিত হয়ে বাধা দিতে যায়। শাশুড়ি মা তখন নিচু গলায় বলে, ও মা, বাতা দাও কেন? পোলা দুইটা খিদায় ছটফট করতেছে। ডাক্তার নার্স যাই বলুক, যতই উন্নত মানের পুষ্টি সমৃদ্ধ দুধ লিখুক, ওইসব আমি ওদের খেতে দিব না। আয়াজকে আনতেই দেই নাই। মায়ের বুকের দুধ ছাড়া কোনো নকল দুধ আবার নাতিরা পাবে না। বলতে বলতে তীব্র লজ্জায় ফেলে দিল ফারাকে। তার নাজেহাল অবস্থা দেখে ফের শাশুড়ি বলল, ও তো লজ্জা করো কেন? এইখানে আমরা 2 মেয়ে মানুষ, আর তোমার স্বামী ছাড়া আর কে আছে? নাক লাল হয়ে উঠল ফারার। আবার বাচ্চাদের কথা ভেবে নিজেকে সান্ত্বনাও দিল। বাচ্চা দুটোর খিদে মিটছিলই না, ভালোভাবে দুধ পাচ্ছিল না শুরুতে, তাই কান্নাকাটি করছিল খুব। সন্ধ্যার পর যখন ওরা ঠিকঠাক দুগ্ধ পান করতে পারলো, ফলশ্রুতিতে ঘুমিয়েও পড়লো। কিন্তু ফারা খেয়াল করলো ওরা বেশিক্ষণ ঘুমাচ্ছে না। একবার ওটা খাচ্ছে, আবার কিছুক্ষণ ঘুমাচ্ছে, আবার খাচ্ছে, আবার ঘুমাচ্ছে। যেন খিদে পেলে জাগে, গলা ছেড়ে কাঁদে। খাবার পেলে খেয়ে শান্ত হয়ে ঘুমিয়ে যায়। ওদের খাওয়া ঘুম ছাড়ার জন্য আর কিচ্ছুটি করার নেই, কিচ্ছুটি না। সত্যিই তো তাই, কি করবে আর। রাত 10টা, বাচ্চারা খেয়ে ঘুমাচ্ছে। আইএস ফারার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, ঘুমাও একটু। ফারা স্বচ্ছ দৃষ্টি মেলে তাকালো। মাথা থেকে আইয়াজের হাতটা ধরে মুখের কাছে এনে সন্তর্পণে একটি চুমু খেয়ে বলল, ভয় করছে। কেন? কি নিয়ে ভয়? আমি ঘুমোলেই যদি ওরা উঠে যায়, কান্না করে। ঠোঁট কামড়ে হেসে ফেললো আয়াজ। কেমন একটা অদ্ভুত সুখ ওদের চোখে মুখে, আর বুক জোরে ছন্দ তুলে বেড়াচ্ছে। ফারার এই মিষ্টি দুশ্চিন্তায় বিগলিত হলো আয়াজ। কপালে চুমু দিয়ে বলল, উঠলে তো কান্না শুনে তুমি উঠে যাবে। হে, আবার চিন্তার কি? একটু ঘুমাও, ভীষণ টায়ার্ড লাগছে তোমাকে। দুটো যমজ সন্তানের জন্ম দিয়েছি, এমন লাগবে না বলছো? হাসলো আয়াজ। বাচ্চাদের দিকে একবার তাকিয়ে জিজ্ঞেস করলো, ওদের নাম কি রেখেছি শুনবে?
মৃদু হেসে মাথা নাড়ালো ফারা। আয়াস বলল, বড়টার নাম আয়রাজ আহমেদ আনান, ছোট ফারা ওকে থামিয়ে দিয়ে বলল। ফাইরাজ আহমেদ ফানান। বিস্ময়াপন্ন হয়ে আয়াস বলল, কি করে জানলে? ফোনের নোটিসে লিখে রেখেছিলে, দেখে ফেলেছি 2 মাস আগেই। আশ্চর্য হয়ে আয়াস বলল, বুঝতেও দিলে না? দিলে কি এই মুহূর্তটা দেখতে পেতাম? ভ্রুচে প্রশ্নটি করলো ফারা। আয়াস বিমুগ্ধ হয়ে আচমকা অটোটা চুম্বু দিয়ে আনন্দ প্রকাশ করলো। আনান ফানান এর চেয়ে 30 সেকেন্ডের বড়। আয়াস ভেবেই রেখেছিল যে আগে আসবে তার নাম হবে আনান, পরের জন ফানান। বাবা মায়ের সঙ্গে মিলিয়ে সুন্দর সুন্দর দুটো নাম বাছাই করে রেখেছিল সে। সুখ দুঃখ প্রাপ্তি অপ্রাপ্তি মিলিয়ে বিবাহিত জীবনের অনেকগুলো দিন পেরিয়ে গেছে। সুহাস নামের বিয়ের বয়স 8 বছর, আইএস ফারার 4, সৌদ সিমরানের 2 বছর পূর্ণ হবে আগামী সপ্তাহে। ওদের বন্ধু মহলের সকলেই সফল, ক্যারিয়ার সংসার নিয়ে ভীষণ ব্যস্ত। একজন যাও বাকি ছিল, তারও বিয়ের সানাই বাজতে চলেছে। সৌদ সিনুর ম্যারেজ অ্যানিভার্সারির পরপরই বিয়ের ডেট ফিক্সড হয়েছে। আজিজের বিয়েতে ওরা সব বন্ধু বান্ধবী আর তাদের ছানাপোনারা যাবে। কচি মেয়ে খুঁজে চলা আজিজ অবশেষে 21 বছর বয়সী এক সুন্দরী তরুণীমার স্বামী হতে চলেছে। পাত্রীর নাম তামান্না জাহান তৃষা। আগামী সপ্তাহ শুক্রবার মোহাম্মদ আজিজ মিয়া এবং তামান্না জাহান তৃষার শুভ বিবাহ অনুষ্ঠিত হবে। সে বিয়েতে বন্ধুদেরা সপরিবারে আমন্ত্রিত। 1.5 মাস হয়ে এলো, সৌদ ছুটি পায়নি, আসেনি বাড়িতে, হয়নি বউ এবং পরিবারের সঙ্গে সশরীরে সাক্ষাৎ। কথা ছিল সিনুর ফাইনাল পরীক্ষার পর ওকে আর কাছে নিয়ে যাবে, কে জানি পরে কি ভেবে আর নেয়নি। আর নিজেরও এখনকার হসপিটালে চলে আসার সম্ভাবনা বর্তমানে ক্ষীণ। সিমরান পরীক্ষার পর ইনিয়ে বিনিয়ে বহুবার বোঝাতে চেয়েছে তার কাছে নিয়ে যেতে, প্রতিবার বিষয়টা এড়িয়ে গেছে সৌদ। এই এড়িয়ে যাওয়া নিয়ে একদিন দুজনের মাঝে ঝগড়া হলো। ঝগড়াটা অবশ্য মৌনতার। সৌদ যেমন কথা এড়িয়ে গেছে, সিনুও তেমন সৌদকে এড়িয়ে চলেছে। ব্যাস, দুজনের শীতল বিরোধ। সে বিরোধ কাটলো সৌদর একটা ছোট্ট অ্যাক্সিডেন্টে। কে জানে অ্যাক্সিডেন্টটা ইচ্ছাকৃত কিনা। সিমরানের এখনো বেশ সন্দেহ হয়, এমন সচেতন মানুষ কিনা বাইক অ্যাক্সিডেন্ট করে। যেমন তেমন অ্যাক্সিডেন্ট নয়, কপালের বাম সাইডে আলুর মতো ফুলের নীল বর্ণ হয়েছিল, যা দেখে বেচারে সিনুর সব অভিমানী আগুন নিভে বরফ জলে রূপান্তরিত হয়। সৌদও ওকে ঠেস দিয়ে বলতে ভোলে না, বউ যদি সর্বক্ষণ এমন রাগ জেদ ক্ষোভ নিয়ে থাকে, স্বামীর তো অমঙ্গল হবেই। এই জন্যই গুরুজনেরা বলেন স্বামীর ওপর অসন্তুষ্ট হতে নেই, এতে তাদের অমঙ্গল হয়। কেঁদে গাল ভাসিয়ে সিমরান জড়িয়ে ধরে ওকে, ব্যথা পাওয়া অংশে চুমু খেয়ে বলে, নিতে হবে না তোমার কাছে, আমার কোনো অসন্তুষ্ট নেই, আমি যথেষ্ট সন্তুষ্ট। সন্তুষ্ট বলে স্বামীর কাছাকাছি থাকতে চেয়েছি, তাই অভিমান করে আছি। এর জন্য এত বড় আঘাত পেতে হবে? সে কি কান্না! সৌদর মাথায় হাত বুলিয়ে সান্ত্বনা দিল। সিনু পাকনি, আমার উপর ভরসা রাখো, সঠিক সময় বুঝে ঠিক চলে আসবো। ওখানে কেন নিচ্ছি না সেটাও বলবো। সেই অ্যাক্সিডেন্ট আছে বাইক অ্যাক্সিডেন্ট না, পরবর্তীতে টের পেয়েছে সিমরান। ইচ্ছেকৃত দেয়ালে মাথাটাকে এমন করেছে কিনা কে জানে। মানুষটার যা তীক্ষ্ণ বুদ্ধি, বউয়ের প্রেমে উন্মাদ বৌদ্ধও বলা যাবে ঘটনার পর। কদিন ধরে জ্বর ছিল সিমরানের। 2 দিন আগে শাশুড়ি মা ডক্টরের কাছে নিয়ে গিয়েছিলেন, কিছু পরীক্ষা দিয়েছিল ডক্টর। রিপোর্ট পেয়েছে গতকাল। রিপোর্ট সম্পর্কে এবারের কেউ কিচ্ছু জানে না, এক শাশুড়ি আর বৌমা ছাড়া। সৌদকে পর্যন্ত জানানো হলো না। শুধু তাই নয়, রিপোর্টগুলো দেখার পর সৌদের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দিয়েছে সিমরান। বেড়েছে কান্নাকাটি আর থেকে থেকে ভয়ে থরথর করে কাঁপা। মাঝে মধ্যে আয়নার সামনে দাঁড়িয়ে বিস্ময়ে ভরে নিজেকে দেখে, ব্যালকনিতে গিয়ে চুপটি করে বসে থাকে। রাতে ঘুম হয় না ঠিকঠাক, মাঝরাতে উঠে বসে থাকা, গুটি গুটি পায়ে ঘুরে বেড়ায় ঘর জুড়ে। খাবার দাবারে ভয়াবহ অরুচি। ওর বেহাল দশা দেখে সর্বক্ষণ ওকে সামলা চলেছে শাশুড়ি মা। রাতে ওর কাছে থাকতেও চেয়েছেন, বেচারি বলেছে, আম্মা প্লিজ এটা করো না, আমি খুব লজ্জা পাবো তোমার সাথে ঘুমোতে। তানজিম চৌধুরী স্পেস দিয়েছে রাতটুকু। এরপর হুট করে একবার এসে বললেন, সিনু, ছেলেটাকে কিছু জানাতেও দিচ্ছ না, তুমিও ওর সঙ্গে কথা বলা বন্ধ করে দিয়েছো। ও তো ভীষণ টেনশনে আছে মা। আর ভুলে গেছো, আসছে সোমবার তোমাদের বিবাহ বার্ষিকী। ছেলেটাকে ফোন করে কথা বলো, কবে ছুটি নেবে শোনো, আর ছেলে মানুষই করো না। শাশুড়ির কথা শুনে বুক ধক করে ওঠে সিমরানের, চোখ দুটো গোল গোল হয়ে যায়। নেক্সট উইকে তাদের ম্যারেজ অ্যানিভার্সারি। শিরশির করে ওঠে সর্বাঙ্গ। উত্তেজনায় থরথর করে কাঁপতে কাঁপতে বন্ধ ফোনটা চালু করে। সদর নাম্বার ডায়াল করতে উদ্যত হয়েও থেমে যায়। সঙ্গে সঙ্গে কল আসে সুহাসের। আকস্মিক ভাইয়ের ফোন পেয়ে স্তম্ভিত হয় সে। পর মুহূর্তে সচকিত হয়ে রিসিভ করে কান্না বিগলিত কণ্ঠে বলল, প্রো কেমন আছো? কোথায় আছো তুমি? হসপিটালে আছি। কি হয়েছে সিমু, কণ্ঠ এমন লাগছে কেন? কাল থেকে ট্রাই করছি, ফোন বন্ধ ছিল কেন তোর? সৌধর সাথে ঝগড়া করেছিস? না, একদমই না। ফের কান্নারত কণ্ঠ। সুহাস দিশেহারা। বোন শরীর খারাপ, নামিকে পাঠিয়ে দেবো তোর কাছে? দাঁড়া, ফোন করছি ওকে। বিরক্ত হলো সিমরান, চাপা ধমক দিয়ে বলল, কিছু হয়নি আমার, একদম ঠিক আছি। একটু জ্বর হয়েছে এই যা। মনের আনন্দেও গাধা যাবে না তোমার কাছে। আতঙ্কিত করে ফেলো, হাত ভাল লাগে না।
বলেই বিরক্ত হয়ে কল কেটে দিল সে। সুহাস হতভম্ব হয়ে বসে রইল। মনের আনন্দে বোন কাঁদছে, এমন কি আনন্দে যেমন করে কাঁদতে হবে ভেবে তৎক্ষণাৎ নামির নাম্বারে ডায়াল করলো ও। নামি তখন ওর পাশের ক্লিনিকেই ছিল। কল রিসিভ করতে এসে চঞ্চল কণ্ঠে বলল, কি করছো দামি দামি? খুব বেশি ব্যস্ত আছো কি? কেন, কি হয়েছে? এনি প্রবলেম? সিনু কাঁদছে, আমাকে বললো আনন্দে কাঁদছে। তুমি ওকে ফোন করে জিজ্ঞেস করো তো সৌধুর সঙ্গে ঝামেলা হয়েছে কিনা। জীবনে কখনো ও আনন্দে কাঁদেনি। ওহো, বিয়ের সময় কেঁদেছিল, বাট এছাড়া কাঁদেনি। এই নামি, মা বাবা তো নেই, ওর কোনো সমস্যা হলে সেভাবে কাউকে বলতে পারে না। সাংসারিক জটিলতাগুলো আমি অত বুঝি না। তুমি জাস্ট কল করে শিওর হও ও কেন যাচ্ছে। বাড়ির কারোর সঙ্গে সমস্যা নেই? বাড়ির কারোর সঙ্গে সমস্যা নাকি সৌধুর সঙ্গে? কাইন্ডলি আমাকে জানাও, বাকিটা আমি বুঝে নিচ্ছি। একদমই কথাগুলো বলে থামলো সুহাস। নামি ভ্রুকুচকে বলল, তোমার কিচ্ছু সামলাতে হবে না সুহাস, যা করছো সেটা মন দিয়ে করো, বাকিটা আমি দেখছি। অযথা টেনশন করো না, সিরিয়াস কিছু না বোঝাই যাচ্ছে। হেলা ফেলা করো না নামি, তুমি সিনুকে জানো না, ও খুব জেদি। হতে পারে আনন্দে কান্না করছে, এটা জেদ করে বলছে। ওর হয়তো সত্যি কিছু নিয়ে দুঃখ হচ্ছে। আচ্ছা আমি কল দিচ্ছি, তুমি রাখো। আর শোনো, কোনোভাবে যেন আমাদের প্ল্যান টের না পায়, সাবধানে কথা বলো। হয়েছে, আমাকে সাবধান করতে হবে না, আমি তোমার মতো পেট পাতলা নই। ওকে ডার্লিং। নামি ফোন কাটতে উদ্যত হয়। সুহাস ত্বরিত আবার বলে, আধ ঘন্টা পর ফ্রি হব, সুরিতকে আমার কাছে পাঠিয়ে দিও। ছোট বাচ্চাকে একা অন্য কারো দায়িত্বে রেখেও কাজে আসে না, সঙ্গে করে নিয়ে আসে। দুজন মিলে খুব সুন্দর করেই ঘরে বাইরে এবং বাচ্চা সামলায়। যেহেতু নিজেদেরই হসপিটালে নামি কর্মরত, সেহেতু সুরিতকে এখানে বাসার মতো করে রাখতে পারে। সর্বক্ষণ দেখভালের জন্য একজন বিশ্বস্ত মেয়ে কর্মচারী রেখেছে। ছেলেকে কর্মচারীর কাছে রাখলেও সে নজর রাখতে পারে, সময়ও দিতে পারে পর্যাপ্ত। খাওয়া, গোসল, ঘুমের সময় মায়ের সান্নিধ্যই পায় সুরিত। এ ব্যাপারে নামির থেকেও সুহাস বেশি স্ট্রং। সে বলে দিয়েছে প্রয়োজনে একা সবাতে সামলাবে, তবু ছেলেকে প্রপার গাইড অ্যাটেনশন দিতে হবে। নিজের বেড়ে ওঠা আর ছেলের বেড়ে ওঠায় ফাঁক রাখবে সে, কারণ একজন ভুক্তভোগী বাবা কখনো চায় না তার মতো তার সন্তানরাও ভুক্তভোগী হোক। এছাড়া ওদের মধ্যে এও কথা হয়েছে, শরীর যথেষ্ট বড় না হওয়া পর্যন্ত সেকেন্ড বেবি নেবে না। এত বড় দায়িত্ব সংসার সামলে দুটো বেবির টেক কেয়ার কঠিনই হয়ে যাবে। আর যদি উদয়নী বা সোহান খন্দকার বেঁচে থাকতেন, সুহাস নামের স্ট্রাগলগুলো অন্যরকম সুখময় হতো। এখনো সুখী তারা, তবু দিন শেষে একটা শূন্যতা থেকেই যায়। ওকে, রাখছি। ফোন কেটে সিমরানকে কল করলো নামি। 10 মিনিটের মতো কথা বলে সব স্বাভাবিকই লাগলো। সত্যি বলতে সিমরান সচেতন হয়ে গেছে নামির গল্পে, ঢের বুঝেছে ভাইয়ের পাগলামি। সে অত সহজে ধরা দেওয়ার মেয়ে নয়। ননদের সঙ্গে কথা বলে স্বামীকে ফোন করে ঝাড়লো নামি। সুহাস ভেবাচাকা খেয়ে বসে রইল। বোন রাগ করে ফোন কেটে দিল। এখন বউ ফোন করে ঝাড়লো কতক্ষণ। আজ হচ্ছেটা কি তার সঙ্গে? কি আশ্চর্য, এই দুই নারী তার ইমোশন বোঝে না কেন?